আসসালামু আলাইকুম। আহ, আমি মনিরুল আলম মুনি। আশা করি সবাই ভালো আছেন। তো এর আগেও আমি সম্ভবত ২টা ব্যাচ কমপ্লিট করছি। এটা আমাদের ৩ নাম্বার ব্যাচ। তো এর আগে যারা আমাদের সাথে যুক্ত ছিল জানি না তারা এখন কি অবস্থায় আছে, কতটুকু কিভাবে কাজ করতেছে। তবে আমার সর্বাত্মক চেষ্টা থাকে যে আপনাদেরকে ভালো মতো শেখানোর জন্য। তো অনেক সময় একটা বিষয় আজকে যেহেতু ইন্ট্রোডাকশন পার্ট, ওরিয়েন্টেশন ধরা যায়। তো যে কোনো কিছুর একটা জিনিস আপনাদেরকে বলি, ধরেন আপনারা ধরেন কোনো প্রোডাক্ট কেনেন, তো সেক্ষেত্রে কি করেন যে আগে চিন্তা করেন আফটার সেল সার্ভিসটা কেমন হইতে পারে। প্রোডাক্টটা কিনলাম, যে প্রোডাক্টটা নষ্ট হইলে বা কিছু হইলে সেটা কাস্টমার কেয়ার হোক বা যে কোনো কিছু থেকে আমরা সেই প্রোডাক্টের সাপোর্ট পাবো কিরকম, বা সে কিভাবে কিরকম সাপোর্ট দিবে, সার্ভিসটা কেমন হবে, সেটা কিন্তু আসলে আমরা সবাই একটু কম বেশি চিন্তা করি আফটার সেল সার্ভিসটা নিশ্চিত করার জন্য। তো আমাদের যে আমাদের উদ্দেশ্যটা এরকম যে আমরা আসলে তো এখানে তো আসলে প্রোডাক্ট সেল করতেছি না, আমরা এখানে আসলে শিক্ষা বা এই ফরেক্স সম্পর্কে মানুষের অনেক নেগেটিভ ধারণা আছে, অনেক পজিটিভ ধারণাও আছে। অনেকে বুঝে কাজ করে, অনেকে না বুঝে কাজ করে, অনেকে শিখে কাজ করে, অনেকে আবার না শিখেও কাজ করে। ঠিক আছে? আবার কিছু আছে যে সিগন্যালের উপর বেস করে সে কিছুই জানে না। সে একজনে সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালের পিছনে সে দৌড়াচ্ছে। তো আমাদের আসলে টার্গেটটা হচ্ছে এরকম না। আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা সবার আগে শিখবো। ঠিক আছে? শিখাটা আমাদের খুব জরুরি। কারণ শিক্ষার করে যে কোনো কিছু আপনি ফরেক্স বলেন, লেখাপড়া করেন বা যেটাই আপনি করেন না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষার মূল্যায়ন সবসময় আছে। ঠিক আছে? শিক্ষা যদি আপনি ঠিকমতো গ্রহণ করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি কিছু করতে পারবেন জীবনে। তো আর যদি শিক্ষার ক্ষেত্রে আপনারা গাফিলতি করেন বা সেক্ষেত্রে যদি আপনাদের জ্ঞান অর্জন কম হয়, তো সেখান থেকে কিন্তু আসলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না যে কোনো কিছু। সেক্ষেত্রে আপনাকে পরনির্ভরশীল হইতে হবে। তো আমাদের কথাটা হচ্ছে আমরা পরনির্ভরশীল না হই। আমরা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করি, যে আমরা কিভাবে নিজেকে মানে সেলফ ডিপেন্ডেন্ট করতে পারি, বা এটা তো একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা চেষ্টা করলে আমরা এটাকে আমরা ক্যারিয়ার হিসাবে নিতে পারি বা নিজের প্রফেশন হিসাবে নিতে পারি। ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলোর উপরে আসলে ফোকাস করতেছি। আমরা চাচ্ছি একটা খুব ভালো একটা ওয়েল এডুকেটেড একটা টিম হোক, ওয়েল এডুকেটেড একটা টিমের মাধ্যমে আমরা এখান থেকে আমরা সবাই কম্বাইন্ড টিম ওয়াইজ আমরা কাজ করি। আমাদের ভালো একটা নেটওয়ার্ক তৈরি হোক, যে শিক্ষিত একটা ফ্যামিলি ক্রিয়েট হোক। আমরা আসলে এটাই হচ্ছে আমাদের আসলে মূল চাওয়া। ঠিক আছে? তো এটা আসলে ইন্ট্রোডাকশন হিসাবে আমি বললাম। তো তারপর আমাদের সাথে থাকলে চেষ্টা করবো আপনারা কেউ আসলে ক্লাস মিস দিবেন না। তো আমাদের এখন থেকে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। আগে যেটা ছিল না, এখন থেকে সেটা রেকর্ডেড থাকবে। আপনারা সেই রেকর্ড গুলো দেখতে পারবেন। তো রেকর্ডের মাধ্যমে আপনারা আহ, যখন যেখানে ক্লাসে মনে করেন আপনার বুঝতে সমস্যা হচ্ছে, আপনারা সেই রেকর্ড গুলা দেখবেন। আশা করি সেক্ষেত্রে আপনাদের আহ, বিষয়টা আরো ক্লিয়ার হবে। তারপরে তো আপনারা যে যার লিঙ্কে আমার এই ক্লাসে জয়েন করতেছেন, কোনো সমস্যা থাকলে তাদের সাথে কমিউনিকেট করবেন। তারা হয়তো আপনাকে গাইডলাইন দিবে। না হলে তো না হলে আমিও আছি। ঠিক আছে? যদি সেখান থেকে কোনো সাপোর্ট না পান, আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। তো আমাদের এটা সবসময় সবার জন্য আসলে মানে আফটার সেল সার্ভিস যেটা বললাম, যে আমরা এখান থেকে আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করব শেখার জন্য, কাজ করার ব্যাপারে। এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করতেছে যে আসলে আপনারা কে কতটুক এখানে আসলে কাজ করতে চান বা এফোর্ট দিতে চান। ঠিক আছে? তো শুরুতে আমি আসলে এখানে এখন চলে যাই। তো আশা করি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন। একটু আওয়াজ দিয়েন কেউ, যে আমার স্ক্রিনটা এবং আমার ভয়েস সবাই আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা। জি বস, শোনা যাচ্ছে সব। ওকে, ঠিক আছে। তো আমাদের আসলে এটা হচ্ছে আমাদের সূচিপত্র। ঠিক আছে? তো সূচিপত্রের মধ্যে আমরা আসলে কি কি শিখবো। তো চ্যাপ্টার ওয়ানে থাকবে ফরেক্স কি, ফরেক্স কেন করবো, ক্যান্ডেল পরিচিতি থাকবে, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন,
ট্রেড কি, ঠিক আছে, প্রাইস অ্যাকশন, সাপ্লাই ডিমান্ড, চার্ট প্যাটার্ন কি, চার্ট প্যাটার্নের পরিচিতি, এন্ট্রি পজিশন, টিপিএসএল, পিপস ক্যালকুলেশন, লট, মানি ম্যানেজমেন্ট, লেভারেজ, স্প্রেড, ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি করে, ঠিক আছে, ফলস ব্রেকআউট, নিউজ কি, ঠিক আছে, ইন্ডিকেটর, কোন ইন্ডিকেটর ব্যবহার করা হয়, বেস্ট ইন্ডিকেটর গুলা কি, ট্রেডিং এর কিছু কৌশল আছে সেগুলো আমরা শিখাবো। তারপরে আসলে ৯ নাম্বার চ্যাপ্টারে থাকবে হচ্ছে ব্রোকার কি, কোন ব্রোকারে ট্রেড করলে ভালো ট্রেড করা যাবে, বা আমরা আসলে ব্রোকার, ভালো ব্রোকার আসলে চিনবো কিভাবে, বুঝবো কিভাবে যেটা ভালো ব্রোকার, ঠিক আছে, এগুলার উপরে আসলে আমাদের এই পুরা ক্লাসটাকে সাজাবো। ঠিক আছে, তবে আমি আপনাদেরকে এতটুকু ইনশাল্লাহ ইনশিওর করতে পারবো যে আমি আসলে যেভাবে শিখাবো, সবাই একটা কমন কথা বলে আমার কাছে শিখেন, অমুকের কাছে শিখেন, আমি বেস্ট শিখাবো। আমি বলবো না যে আমি বেস্ট শেখাবো, তবে আমার চেষ্টা থাকবে সর্বাত্মক ভালোভাবে শেখানোর জন্য। তবে আপনাদেরকে আমি এতটুকু বলতে পারবো যে আমার কাছ থেকে যতটুকু আমি যেভাবে শিখাবো, আমি, আমার কাছে মনে হয় না অন্য কেউ এত ডিপলি কেউ শেখাইতে পারবে। ঠিক আছে, এটা আমার ধারণা, আবার ভুলও হইতে পারে। ঠিক আছে, তো এখন দেখা যাক, আমরা চ্যাপ্টার ওয়ানে ফরেক্স একটু আমরা একটা আলোচনা করি আজকে, যে আসলে ফরেক্স সম্পর্কে আপনাদের আসলে কার কি ধারণা একটু বলতে পারেন, তাহলে আমিও ক্লাস করতে সুবিধা হবে, বুঝতে পারবো যে আপনারা প্রাইমারি স্টেজে কি কি অবস্থায় আছেন, মিডিল অবস্থায় কি। বলেন একজন একজন করে একটু শুনি। আমি কিন্তু আপনাদেরকে বলতেছি, আপনারা একটু বলেন কে কি জানেন ফরেক্স সম্পর্কে। বস আমি বলবো। হ্যাঁ বলেন বলেন, ওপেন ক্লাস। বস ফরেক্সে ফরেন এক্সচেঞ্জ মানে যে কোনো দেশের টাকা আর এক দেশ থেকে আরেক দেশের মুদ্রা যেমন মনে করেন আমি কোথাও বাইরে যদি যাই, মনে করেন আমি বাইরের দেশে যদি যাই, আমি মনে করেন ব্যাংকে 1,00,000 ডলার 1 লাখ টাকা দিচ্ছিলাম, দেওয়ার পর আমার 1,000 ডলার দিল। ওই 1,000 ডলার নিয়ে আমি বাইরের দেশে গেলাম ট্যুরে। এখন বাইরে দেওয়ার পর আমার বন্ধুরা ধরেন খরচ করছে কোনো একটা টাকা, আমার কোনো টাকা খরচ হয় নাই। ওই হুম, 1,000 ডলার যদি আমি আবার ব্যাংকে জমা দিই, দেখা যাচ্ছে আমাকে 1,20,000 টাকা দিচ্ছে। তো আমার 20,000 টাকা এক্সট্রা বেশি দিচ্ছে, কারণ আমার মার্কেট করে উঠে গেছে, মানে আপনার টাকার বাজার বেড়ে গেছে। তা ফরেন ফরেক্স বলতে কি ফরেন থেকে আসছে, এটা হচ্ছে মানে এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করাকে ফরেক্স এক্সচেঞ্জ, ফরেক্স বল। আচ্ছা, তো ঠিক আছে, ভাই আপনি তো মোটামুটি আপনি একটু বলতে পারছেন বুঝায়। তো আসলে বিষয়টা কিছুটা এরকমই, এটা আমি আরেকটু যদি একটু ভেঙে দেই, তো আপনার মাউথ স্পেসটা বন্ধ রাখেন, আমি বলতেছি। তো বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি এই বাংলাদেশ থেকে আপনি থাইল্যান্ড গেছেন, ঘুরতে যাবেন। তো থাইল্যান্ডে তো আর বাংলাদেশের টাকা চলে না, সেখানে কি চলে, ডলার চলে। তো আপনি যখন যাচ্ছেন তখন কি করতেছেন, আমি বাংলাদেশ থেকে আমি ডলার কিনলাম, তো মনে করেন প্রতি ডলার আমি 120 টাকা রেটে আমি ডলার কিনলাম। ঠিক আছে, সেক্ষেত্রে মনে করেন আমি 100 ডলার কিনছি। ঠিক আছে, 100 ডলার আমি কিনছি 120 টাকা রেট দরে, তাহলে 100 ডলার, 120 ডলারের দাম কত, প্রায় 1 লাখ, সরি, 12,000 টাকার মতো আসবে। তো এখন আমি থাইল্যান্ড গিয়ে গেলাম, ঘুরে টুরে আসলাম, ঘুরে টুরে আসার পর এখন আমার কাছে 20 ডলার অবশিষ্ট। ঠিক আছে, এখন আপনি তো খরচ করে আসছেন, 20টা ডলার অবশিষ্ট আছে। 20টা ডলার যখন অবশিষ্ট থাকবে, তখন আপনি দেশে এসে কি করবেন, ওটা তো বাংলাদেশে তো আবার ডলার চলবে না, তো বাংলাদেশে তো আবার টাকা লাগবে। তো বাংলাদেশে যখন আসছেন তখন আপনি একটু 20টা ডলার ভাঙাইতে গেছেন। তো ভাঙাইতে যাওয়ার পর আপনি কিনছেন 120 টাকা রেটে, আপনি 5-7 দিন থাইল্যান্ড ঘুরে আসলেন, এসে দেখলেন যে আপনি পাচ্ছেন 121 টাকা। এখন আপনি ওই 20 ডলার 121 টাকা রেটে বিক্রি করলেন, তাহলে কি হইলো, তা আপনি 20 ডলার বিক্রি করে আপনি 1 টাকা করে লাভ হলে 20 টাকা লাভ করছেন। ঠিক আছে, আবার এটা যদি উল্টা ঘটে, ধর আপনি ঘুরে আসার পর যখন বেচতে আসলেন তখন আপনি পাইলেন 19 টাকা, তো তখন আপনি কি করবেন, এখন আপনি বেচলে আপনি
20 টাকা লস হবে। এখন আপনার সেক্ষেত্রে কাজ কি? আপনার ডিসাইড করতে হবে তখন দুইটা জিনিস। আমি কি আসলে 20 টাকা লসে বিক্রি করব, না এই আহ, যেহেতু ডলার সবসময় স্ট্রং থাকে, উত্থান পাথানে থাকে, নাকি আমি 20টা ডলার 5 দিন পরে বিক্রি করব। যদি এরকম হয় 5 দিন পরে বিক্রি করলে আমি হয় 20 টাকায় আসলে আমি বিক্রি করলাম সমান সমান, অথবা 20 টাকা 50 পয়সা আসলে আমি বিক্রি করলাম। হুম? সেটা তখন আপনি ডিসাইড করতেছেন। তো এই যে আপনার ঘুরে আসা এবং ডলার পরবর্তীতে বিক্রি করা নিয়ে আপনার সিদ্ধান্তহীনতা, বিক্রি করতেছেন কি করতেছেন না, বিক্রি করলে কত লাভ করতেছেন কত লস করতেছেন, এই যে পুরো একটা পার্ট ঘটে গেল। তো এই এই জিনিসটাই আসলে মানে এক্সচেঞ্জ হলো, এটাকে বলে ফরেন এক্সচেঞ্জ, মানে মানি এক্সচেঞ্জ আমরা যেরকম করি বাংলাদেশে মানি এক্সচেঞ্জ, সেম জিনিসটাই হচ্ছে ইন্টারন্যাশনালি এটাকে ফরেন এক্সচেঞ্জ হিসাবে ধরা হয়, যে কোনো মুদ্রার মান বিনিময় বা মুদ্রার কেনা বেচা ডিজিটাল কারেন্সি। ঠিক আছে, এখন আপনি তো বিকাশ নগদ এগুলো তো সবই লেনদেন করতেছে। এখন এটা কিন্তু সবই ডিজিটাল একটা কারেন্সি, জাস্ট একটা সংখ্যা মাত্র অ্যাপস এর মাধ্যমে ঘুরতে থাকে, যা পরবর্তীতে আপনি নির্দিষ্ট প্লেসে গেলে সেই সংখ্যাটাকে আপনি ভাঙায়া ক্যাশ টাকায় রূপান্তর করতে পারেন। আমি কি বিষয়টাকে বুঝাইতে পারছি এই সম্পূর্ণ জিনিসটা? আচ্ছা, আসলে ফরেক্স ট্রেড কেন করবেন? আচ্ছা, ফরেক্স ট্রেড কেন করব আমরা? তো এখানে সংক্ষিপ্ত যদি আমি বলি, আমরা ধরেন এই এত কিছু লেখার মধ্যে না গেলাম, লেখাটা আপনারা পরবর্তীতে দেখে নিন বা পড়ে নিন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ফরেক্স এর কোনো মানে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনি ব্যবসা করতেছেন, এটা কিন্তু একটা ব্যবসা। ঠিক আছে, আপনি ব্যবসা করতেছেন, তো ব্যবসা কিন্তু সবসময় আপনার থাকে, এটাকে নির্দিষ্ট সময় সীমা থাকে, যে আমি সকাল 8টায় দোকান খুললাম, রাত 10টায় দোকান বন্ধ করলাম। ঠিক আছে, এরকম নির্দিষ্ট সময়ের উপরে কিন্তু আপনি ব্যবসাটা করতেছেন। ফরেক্স কিন্তু বা মানে এরকম কোনো নির্দিষ্ট কোনো সময় নাই, মানে উইকলি হলিডে 2 দিন ছাড়া আপনি কিন্তু সব সময় ট্রেড করতে পারবেন, এবং কিছু কিছু কারেন্সি আপনার কখনো বন্ধই হয় না, তারা 24 ঘন্টাই চলে। তাদের কোনো হলিডে নাই, মানে শনিবার রবিবার কোনো হলিডে। কিছু কিছু কারেন্সি ব্যাংকের সাথে কানেক্টেড হওয়ার কারণে ওয়ার্ল্ড মার্কেট যখন বন্ধ থাকে ওইসব কারেন্সিও বন্ধ থাকে। তো তার মানে কি, এটা একটা আপনার জন্য একটা বিশাল বেনিফিট আছে, যে এই মার্কেটটা 24 ঘন্টাই চলে, এটার কোনো রেস্ট নাই। আপনার যখন ইচ্ছা হয়, যখন আপনার ফ্রি সময় হয়, ফ্রি টাইমটা থাকে, আপনি চাইলে সেই সময়টাকে আপনি বেছে নিয়ে আপনি সেখানে ট্রেড করতে পারবেন। এই একটা অপশন আছে, মানে এটা সবচেয়ে ভালো অপশন। এখানে আপনি ধরেন কেউ যদি চাকরি করে থাকে আর এটা সম্পর্কে যদি ভালো কিছু জ্ঞান অর্জন করে, সে চাকরি করতেছে ধরেন 10টা 6টা বা 9টা 6টা যেটাই করুক না কেন, তারপরে একটা সময় গিয়ে কিন্তু রাতের বেলা সে চাইলে 1 থেকে 2 ঘন্টা এখানে সময় দিয়ে মার্কেট বুঝে সে চাইলে ট্রেড করে কিছু একটা সেকেন্ডারি ইনকাম করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। এখানে তারপরে হচ্ছে এখানে দ্বিতীয়টা হচ্ছে আপনার এখানে কিন্তু কোনো মধ্যস্থতাকারী মধ্যস্থতাকারীর কোনো প্রকার কমিশন বা এজেন্টস এগুলা কিন্তু কিছু নাই এই মার্কেটে। আপনার যে ইনকাম, আপনার যে ইনভেস্ট থাকবে, সেটার উপরেই আপনি আপনার প্রফিট টার্গেট ফিক্সড করবেন, সেক্ষেত্রে আপনাকে আপনার টাকা কেউ নিয়ে যাচ্ছে না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এখানে আসলে ইনকাম করার বা টাকা ইনকাম করার কোনো লিমিটেশন নাই। আপনার ব্যালেন্স এবং আপনার যে জ্ঞান সেই অনুপাতে আপনি যত খুশি তত এখানে ইনকামও করতে পারেন, এবং যদি আপনার জ্ঞান কম থাকে তাহলে যত খুশি তত লসও নিতে পারেন। এখন এটা নির্ভর করতেছে আপনি কিভাবে শিখছেন আর আপনি কিভাবে এখান থেকে ট্রেড করতেছেন। ঠিক আছে, আমি সিম্পলি আমি এই পুরো লেখাটার উপরে আমি জাস্ট সহজভাবে বুঝাই দিলাম। তাহলে আমরা আজকে চ্যাপ্টার 2 দিয়ে এটা যেটা আমরা এখন আস্তে আস্তে একটু যাব। আজকে আমরা বেশি কিছু শিখবো না, আজকে আমরা জাস্ট শিখবো হচ্ছে এই যে মার্কেটে একটা জিনিস ঘুরে, এই যে একটা জিনিস, এটাকে বলে হচ্ছে ক্যান্ডেল। ঠিক আছে, আমরা একটা ক্যান্ডেলের সবচেয়ে বড় প্রশ্ন ছিল স্যার। যে প্রশ্ন স্যার করলে একটু অনুমতি পরে, দিলে বলবেন।
প্রশ্নগুলো একটু পরে করেন সবগুলো। প্রশ্নের টাইম দেওয়া হবে ভাইজান, একটু প্রশ্নগুলো ওয়েট পরে করেন। করেন। আমরা 10 মিনিট কি করবো, আমরা 30 পর্যন্ত ক্লাস রানিং রাখবো, তারপর আপনাদের কোর্স নিয়ে নিবো। হ্যাঁ একটু হ্যাঁ, ওয়েট করেন, কোশ্চেন আপনি নিব। লিখে রাখেন, একটু যে লিখে জায়গায় বুঝতে রাখেন, পারেন একটু না মনে লিখে রাখেন। রাখেন। হুম। ওকে, কন্টিনিউ করেন তো মনির ভাই। আচ্ছা, এখানে দেখেন আসলে আমরা আগে যে কোনো কিছুর গঠনতন্ত্র জানা খুব জরুরি। ঠিক আছে? যেমন আপনি মানুষ, দেখবেন ডাক্তাররা যখন পড়াশোনা করে একটা বলে হচ্ছে মেডিকেল অ্যানাটমি, যেটাকে বলে মানুষের গঠনতন্ত্র। হাড় কই, কিডনি কই, কলিজা কই, মাথার পেট কই, এটাকে হচ্ছে অ্যানাটমি বলে। তো এটা হচ্ছে মনে করেন একটা মার্কেটের অ্যানাটমি, যে দুইটা ক্যান্ডেলের উপরে চলে। একটা হচ্ছে রেড ক্যান্ডেল, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে, এই ক্যান্ডেলটাই হচ্ছে আপনাকে কথা বলবে। এটা কিন্তু একটা বোবা প্রাণী। ঠিক আছে? এটা হচ্ছে একটা বোবা প্রাণী, কিন্তু এ কিন্তু কথা বলতে পারে। কিন্তু এ কথা বলতে পারবে কিভাবে? এটার ভাষা দেখে আপনাকে বুঝতে হবে ও কি বলতে চাচ্ছে। এর ভাষা বোঝাটা হচ্ছে গিয়ে প্রথম চ্যালেঞ্জ এই মার্কেটে। তো আসেন, এই একটা ক্যান্ডেলের আমরা একটা অ্যানাটমি করি। তো এখানে দেখেন, ধরেন আমি আপনাকে যদি একটু এইভাবে বুঝাই দেই, আমি একটু আমার মতো করে বুঝাই আপনাদের বোঝানোর সুবিধার্থে। ধরেন এটা একটা এটা একটা গ্রিন ক্যান্ডেল, ওকে? ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন না, এটা মনে করেন একটা ক্যান্ডেল, সোজা কথা একটা ক্যান্ডেল। হ্যাঁ, রেড গ্রিন কোনো ফ্যাক্ট না। এই ক্যান্ডেলের কয়টা অংশ হয়? এই যে অংশটা, এই অংশটাকে কি বলবো আমরা? এটা হচ্ছে বডি। মানে পুরাটাই এরকম থাকবে, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমার বডি। ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমার বডি হয়, আর ক্যান্ডেলের মাথায় ধরে এরকম একটা স্টিক থাকে। ঠিক আছে? আবার নিচেও এরকম একটা স্টিক থাকে। ঠিক আছে? এই এরকম একটা স্টিক থাকে। হ্যাঁ, তো এখন যদি আমরা আগে নাম শিখি, তো এটা হচ্ছে আমার ক্যান্ডেলের বডি। ঠিক আছে? আর হচ্ছে এটাকে বলে হচ্ছে, এই অংশটাকে বলে হচ্ছে কি, এই অংশটাকে বলে টপ প্রাইস। এটাকে কি বলে? টপ প্রাইস। এটাকে কি বলে? টপ প্রাইস। ঠিক আছে? এটাকে এইভাবে না দেই, আমি এটাকে এইভাবে, এটাকে বলে হচ্ছে, sorry, এটাকে বলে টপ প্রাইস। ওকে, এই অংশটাকে টপ প্রাইস বলে। তো সেম জিনিস কোথায় আছে? এটা, 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 এটাকে কি বলে? এটাকে বলে লো প্রাইস। কি বলে এটাকে? এটাকে বলে, এটাকে বলে লো প্রাইস। ওকে, বুঝতে পারছেন? তাহলে কি এই অংশটা কি? এই অংশটাকে কি বলে? বডি। এটাকে বলে, এটাকে বলে বডি। এই অংশটাকে কি বলে? বডি। তাহলে উপরের যে শ্যাডোর যে মাথাটা থাকবে, সেটাকে আমরা বলবো টপ প্রাইস। আর নিচের যে মাথাটা থাকবে, এটাকে আমরা বলবো লো প্রাইস। আচ্ছা, মনে করেন এটা এখন কিভাবে, এটা রেড ক্যান্ডেল এবং পাশাপাশি মনে করেন আমি আর একটা ক্যান্ডেল দিচ্ছি। ঠিক আছে? এটা এটা হচ্ছে এরকম সেম সেম, মনে করেন সেম সেম। ঠিক আছে? এটা হচ্ছে মনে করেন রেড ক্যান্ডেল। ওকে, রেড ক্যান্ডেল। তো এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল। এখানে দুইটার মধ্যে পার্থক্য হবে কালারে। কালারে কিভাবে পার্থক্য তৈরি করে? ঠিক আছে? যে দুইটার স্ট্রাকচার সেম, কিন্তু এটা কালারে কেন আলাদা হয়? কালার কিভাবে আলাদা হয়? তো এটা এখন আমরা দেখবো কালার কিভাবে আলাদা হয়।
আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, এই যে গ্রিন ক্যান্ডেল, এটার নাম হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল। কি নাম? এই ক্যান্ডেলটার নাম কি? গ্রিন হলে এটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? এটাকে বলবে গ্রিন ক্যান্ডেলটাকে বলবে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? এটাকে বলবে বুলিশ ক্যান্ডেল। আর সেম হচ্ছে রেড ক্যান্ডেলটাকে যেটা হবে, রেড ক্যান্ডেল যেটা হবে এটাকে বলবে হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? এটা আপনারা যদি বুলিশ এবং বিয়ারিশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে এটাকে আপনারা এটাও বলতে পারেন বায়ার্স ক্যান্ডেল বা সেলার্স ক্যান্ডেল। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি ওইটা বুঝতে সমস্যা হয় বুলিশ বিয়ারিশ, তাহলে আপনারা সেক্ষেত্রে বায়ার্স ক্যান্ডেল, গ্রিন হইলে বায়ার্স ক্যান্ডেল আর রেড হইলে সেলার্স ক্যান্ডেল, আপনারা চাইলে সেটাও মুখস্থ রাখতে পারেন। এখন দেখার বিষয় কি? দেখার বিষয় হচ্ছে গ্রিনটা কেন হয় এবং রেডটা কিভাবে হয়, ঠিক আছে? তো এই গ্রিন এবং রেডের মধ্যে যে বিষয়টা, গ্রিন ক্যান্ডেল, এগুলো আপনারা সবগুলো লিখে রাখতে পারেন চাইলে, বা মুখস্থ কিভাবে করবেন। তো এই যে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলে মনে রাখবেন ওপেন প্রাইস, ওপেন প্রাইস হচ্ছে নিচে হবে। গ্রিন ক্যান্ডেলের ওপেন প্রাইস কোথায় হবে? নিচে হবে। তার মানে এটা হচ্ছে আমার ওপেন প্রাইস, ঠিক আছে? এই অংশটা হচ্ছে আমার ওপেন প্রাইস, এই যে এখান থেকে, ঠিক আছে? এই অংশটা হচ্ছে আমার কি? ওপেন প্রাইস। এই যে এটাকে বলে ওপেন প্রাইস। এটা হচ্ছে ওপেন প্রাইস, ঠিক আছে? এটা হচ্ছে কি বায়ার্স ক্যান্ডেলের ক্ষেত্রে। আর সে আর আর ক্লোজিং প্রাইস কোনটা হবে? ক্লোজিং প্রাইস হবে এটা, ক্লোজিং প্রাইস। ওকে, ক্লোজিং প্রাইস কোনটা হবে? এই যে এটা হবে আমার ক্লোজিং প্রাইস। এটা আমার কি প্রাইস? ক্লোজিং প্রাইস। বুঝতে পারছেন? এটা আমার ক্লোজিং প্রাইস। তো যখন ওপেন প্রাইসের থেকে উপরে ক্লোজিং দিবে মার্কেট, সেটা হবে আমার বায়ার্স ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? সেম যদি আমি রেড ক্যান্ডেলে যাই, ঠিক আছে, রেড ক্যান্ডেলে যাই, তাহলে এখানে যদি আমি এটাকে উইক আঁকি, দুইটা, এটাকে বলে উইক টপ প্রাইস, এই শ্যাডোটাকে বলে উইক বা শ্যাডো, যেটা আপনারা বুঝতে করতে পারেন ক্যান্ডেলের, এটাকে বলে উইক বা শ্যাডো। এই অংশটা, এই শ্যাডোর উপরের মাথাটাকে বলবে টপ প্রাইস, নিচের মাথাটাকে বলবে লো প্রাইস, ঠিক আছে? এখন রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কি হবে? গ্রিন ক্যান্ডেলের যা থাকবে তার উল্টা রিয়াকশন হবে রেড ক্যান্ডেলে। তার মানে হচ্ছে রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হবে হচ্ছে কোথায়? ঠিক আছে, ক্লোজিং প্রাইস কোথায় হবে? এটা হবে ক্লোজিং প্রাইস রেড ক্যান্ডেলের, ওকে? আর আর সরি, ক্লোজিং এটা হবে ক্লোজিং প্রাইস, ঠিক আছে? আর এটা হবে ওপেন প্রাইস, এই অংশটা হবে ওপেন প্রাইস, ঠিক আছে? এই যেটা হবে ওপেন প্রাইস, আর এই অংশ হবে কি হবে? এটা হবে ক্লোজিং প্রাইস। তাহলে এখানকার টপ প্রাইস কোনটা? ঠিক আছে, এখানকার লো প্রাইস এই ক্যান্ডেলের, এটা এখানে মনে করো এই যে এটা হবে লো প্রাইস, ঠিক আছে? আর আমার টপ প্রাইস কোনটা? এইখানে,
এটা আমার টপ প্রাইস। ঠিক আছে, কথাটা বুঝতে পারছেন? এখন আমি একটু পরে, এটা কি বুঝতে পারছেন? আমি আর একটু বুঝাই। ধরেন আমি এইভাবে মনে করেন এটা একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, মার্কেট এই অংশে ক্লোজিং দিছে। ঠিক আছে, এখানে এভাবে বুঝে মার্কেট এখানে ক্লোজিং দিছে। ঠিক আছে, তো মার্কেট যদি এখানে ক্লোজিং দেয়, ঠিক আছে, তার মানে পরের ক্যান্ডেল, মনে করেন এখানে এটা 5 মিনিটের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা 5 মিনিটের। তো 5 মিনিটের ক্যান্ডেল এখান থেকে এখানে এসে ক্লোজিং দিছে। তাহলে কিভাবে ক্লোজিং হয় আমি আপনাকে একটু জিনিস দেখাই। ধরেন এটা মার্কেটের সেন্টার পয়েন্ট। ঠিক আছে, এটা সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টে একটা 5 মিনিটের ক্যান্ডেল তৈরি করতেছে। তো তৈরি করতেছে কিভাবে? মার্কেটটা এইভাবে উঠছে। ক্লিয়ার? এই অংশ পর্যন্ত মার্কেট উঠছে। ঠিক আছে, মানে কি এখন পর্যন্ত সে সেন্টার প্রাইজের উপরে আছে, 5 মিনিট ক্যান্ডেল। তো মার্কেটটা এইভাবে এইভাবে এরকম এরকম করবে। ঠিক আছে, আবার এরকম আসতে পারে, এরকম আসতে পারে, 5 মিনিট ধরে এরকম এরকম করবে। ঠিক আছে, করতে 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 তারপর কি করলো, এই অংশে গিয়ে এইভাবে ক্লোজ করলো। ঠিক আছে, তার মানে কি এটা আমার সেন্টার প্রাইস ছিল, মানে ওপেন প্রাইস ছিল এই অংশটা। মার্কেট এই ওপেন প্রাইসের উপর, মানে এই যে ওপেন প্রাইস এটার উপরে গিয়ে ক্লোজ করছে, তখনই এটার কালার কি হবে, এই গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, সেম জিনিসটা কি হবে, ধরেন সেম জিনিসটা কি হবে, ধরেন যে এটা আমার সেন্টার প্রাইস, মার্কেটটা এরকম 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 করতেছে, করতে 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 এখানে এসে এরকম ভাবে ক্লোজ করে দিল 5 মিনিট ক্যান্ডেল। তখন এটা কি হয়ে যাবে, এটা রেড হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন? আওয়াজ দিয়েন। না দাদা, আমি বুঝতে পারলাম না দাদা, একটু একটু বুঝিয়ে দেন। আচ্ছা, বুঝতে পারেন। হুম, আচ্ছা তাহলে আপনারে বুঝাইতে গেলে এখন আমার practical। আচ্ছা, এটা কি, এটা আমার লাইভ মার্কেট না? এটা তো আমার লাইভ মার্কেট। হ্যাঁ। লাইভ মার্কেট, দেখেন এখান থেকে আমি প্র্যাকটিক্যাল দেখাইতেছি। এই যে এখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এটা এক এক মিনিটের ক্যান্ডেল। ঠিক আছে, এই মাত্র যে ক্যান্ডেলটা ক্লোজ করছে, এই যে ক্যান্ডেলটা, এটা কোথায় ক্লোজ করছে, এই অংশে। পরের ক্যান্ডেলটা দেখেন কোথা থেকে শুরু হয়েছে, এই এই ক্যান্ডেলটা ঠিক যেখানে ক্লোজ করছে পরের ক্যান্ডেলের এখান থেকে আবার তার মার্কেট শুরু করছে। ঠিক আছে, হুম। এই ক্যান্ডেলটা যেখানে ক্লোজ করছে পরের ক্যান্ডেলটা ওখান থেকেই শুরু করছে। এখন দেখার বিষয় হচ্ছে এই যে মার্কেটটা এখান থেকে শুরু করলো এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি এই যে এটা কি একটা সেন্টার পয়েন্ট না, বর্তমানে বর্তমানে এটা হচ্ছে ওপেন প্রাইসের সেন্টার পয়েন্ট। ঠিক আছে, আমি ধরবো এটা। তো মার্কেট যদি এই ক্যান্ডেলটা এই দাগের নিচে ক্লোজ করে তাহলে রেড কালার আসবে, আর এই দাগের উপরে যদি ক্লোজ করে তাহলে গ্রিন কালার আসবে। দেখেন এটা আমার সেন্টার পয়েন্ট, মানে এটা আমার ওপেন প্রাইস। এটা 1 মিটার ক্যান্ডেল। দেখেন লাস্ট মোমেন্টে কি করছে, আমার সেন্টার যে প্রাইসটা ওপেন প্রাইসের নিচে আসছিল, নিচে এসে ক্লোজ করছে, তাই না? যার কারণে রেড হয়ে গেছে। তো এখন পরের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোনটা, এইটা, এটা হচ্ছে আমার পরের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস। আমি আরো বড় করে দেখাই, তাও যদি বুঝেন। দেখেন এইটা দেখেন, এই ক্যান্ডেলটা একটু খেয়াল করেন, এখন যেটা তৈরি করতেছে এটা কিন্তু খেয়াল করেন, যেহেতু আমি অনেক বড় করে দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে যদি এখন বুঝতে না পারেন তাহলে আর কিছুই করার থাকবে না। দেখেন এটা আমি দেখবেন এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করতেছে, মানে এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করবে, এই ক্যান্ডেলটা যেখানে ক্লোজ করবে যে পজিশনে, মার্ক পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা হবে ওপেন প্রাইস এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের সাথে। মার্কেটে এটা হচ্ছে এখন এই ক্যান্ডেলের ওপেন প্রাইস, এখানে যে ক্যান্ডেলটা তৈরি করতেছে এটা হচ্ছে ওপেন প্রাইস। এটা এই যে দাগ দিলাম, এটা যদি মনে করেন এই সেন্টার পয়েন্টের
নিচের দিকেই থাকে, ক্লোজ করে দেয়। এই 1 মিনিট টাইম ফ্রেম দেখেন, টাইম ফ্রেম 42 সেকেন্ড, 1 মিনিট। এটা 1 মিনিটের ক্যান্ডেল। ঠিক আছে? যদি এই ক্যান্ডেলটা এই আমার ওপেন প্রাইস এটা নিচে ক্লোজ করে, তাহলে এটা রেড কালার আসবে। ঠিক আছে? আর এই সেন্টার প্রাইজের উপরে যদি ক্লোজ করে, ঠিক আছে? তাহলে এটা গ্রিন কালার আসবে। বুঝতে পারছি? দেখেন 16 সেকেন্ড, দেখেন লাইভ মার্কেট 13 সেকেন্ড। আমার সেন্টার প্রাইস তোমার হচ্ছে কি এখানে। বললা বুঝলাম না। হ্যাঁ, দেখছেন লাস্টের 3 সেকেন্ডে মার্কেট উপরে গেছে। তার মানে কি আমার সেন্টার প্রাইস ছিল এটা, সেন্টার প্রাইজের উপরে চলে গেছে। আর যার কারণে এটা কি হয়েছে? এটা গ্রিন হয়ে গেছে। মানে এটা তো আমার ওপেন প্রাইস। ওপেন প্রাইসের উপরে যদি মার্কেট ক্লোজ করে তাহলে সেটা গ্রিন, আর ওপেন প্রাইসের নিচে যদি মার্কেট ক্লোজ করে তাহলে সেটা রেড। তাহলে এই ক্যান্ডেলটার ওপেন ক্লোজিং প্রাইস ছিল এটা, নেক্সট ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে এটা। এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস নেক্সট ক্যান্ডেলের ওপেন প্রাইস, এটা মাথায় রাখবেন। আপনি যদি ক্যান্ডেল হিসাব করেন তাহলে যে ক্যান্ডেলের ক্লোজিং হবে নেক্সট ক্যান্ডেলের সেটা ওপেনিং প্রাইস হবে। ঠিক আছে? দেখেন এখানে এটা ক্লোজ করছে, এটার ওপেনিং এখানে। এখন আমি কি হিসাব করব? মার্কেট যদি এই যে ওপেন প্রাইস এখান থেকে করছে, এটার ক্লোজিংটা এটার উপরে দেয় না নিচে দেয়? যদি নিচে দেয় তাহলে রেড হবে, আর যদি উপরে ক্লোজ করে ক্যান্ডেল তাহলে গ্রিন হবে। সহজ ইকুয়েশন। দেখেন এটা কি করছে, এখানে ক্লোজ করছে মার্কেটের ওপেন প্রাইস, এখন এখানে এটা মার্কেটের ওপেন প্রাইস, এটা মার্কেটের ওপেন প্রাইস। ঠিক আছে? এখন এই দাগের উপরে যদি ক্লোজ করে তাহলে গ্রিন, আর এই দাগের নিচে ক্লোজ করলে তাহলে রেড। আরো কারো বোঝার সমস্যা আছে? না এটা শেষ করে দিতে। হ্যাঁ, আচ্ছা, তখন জানি কোন ভাইয়া কোশ্চেন করলেন? আপনি যদি থাকেন তাহলে আপনি কোশ্চেনটা করতে পারেন এখন। জি আমার জি নামটা আমি সঠিক। হ্যাঁ আমি জি জি আমি ভাই। কথা করতে চাইছিলাম যে বিষয়টা ওই যে আচ্ছা এই মার্কেট ঠিক আছে যে ওই আমার মানে এখানে তো শুধু মানুষই ইনভেস্ট করে, মানুষ বড় বড় কোম্পানি, বড় ব্যাংক, বড় বড় এগুলি তো করে, এখানে তো কোনো মানে বাহ্যিক প্রভাব তো নাই, তাই না? আমি আপনার কথাটা বুঝতে পারি নাই, নেটওয়ার্ক ইস্যুতে অনেক ভেঙে আসছে। স্যার বিষয়টা হয়েছে যে আমরা ফরেক্স মার্কেট বলতে যেটা বুঝলাম যে ওই এটা এক্সচেঞ্জার, আমি ওই এক্সচেঞ্জারের কাছে গিয়ে যে কান্ট্রিতে আমি যাইতে চাই সেই কান্ট্রির কোনো মুদ্রা বা কারেন্সি পেয়ার নিয়ে ওইটা আমি ওখানে পারবো। এখানে শুধু মানুষই তো আছে, বা ধরেন আমি একটা ট্রেড নিয়েছি সেটা আমার লস হয়ে গেছে, কিন্তু কেউ তো সাইড সে তো উইন হয়েছে, তাই না? এটা তো হ্যাঁ, মানুষই নিয়ন্ত্রক, মানুষেরই, মানুষই এর মানুষের রক্ষক, মানুষই এর সবই। হ্যাঁ, 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 সেটাই সেটাই। মানে তাহলে বিষয়টা আমার আমার প্রশ্নটা ওই জায়গায় যে মানুষই যখন কি করতেছে, কিছু মানুষ উপরে কিছু মানুষ নিচে ট্রেড নিচ্ছে, উইন বা লস এইটা কি মানুষই করে না অ্যালগোরিদম ঠিক করে? আমি এখন আপনাকে বলি, এই যে মার্কেটটা যে চলতেছে, এই মার্কেটটাতে আপনার যে পরিমাণ ইনভেস্টমেন্ট আছে এটা আপনার কল্পনার বাইরে। ঠিক আছে? এটা একটা একদম কল্পনা অতীত। এটা আপনি চিন্তা করতে পারবেন না, এই মার্কেটিং ইনভেস্টমেন্ট। তো এই যে মার্কেট আছে, আপনি আমাদেরকে শেয়ার বাজারের কথাটা বলতে পারবেন? বাংলাদেশ শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট বুঝেন? ঠিক আছে? এখন আমি আপনাকে দেখাই। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আসুন
আসলে আমার অ্যাকাউন্ট নাই তো, তার কারণে আমি দেখাইতে পারতেছি না, নাহলে আমি আপনাকে দেখাবো। দাঁড়ান আমি চেষ্টা করি। তো এখানকার বিষয়টা হইতেছে স্টক মার্কেট কিভাবে নিয়ন্ত্রণ হয় বলতে পারবেন? এটা কিন্তু স্টক মার্কেটটা কিন্তু একটা নির্দিষ্ট ফাইন্যান্সের উপরে, ইনভেস্টমেন্টের উপরে শেয়ারের শেয়ারের কেনা বেচা চলে, ঠিক আছে? তো এটা কিন্তু যখন আপনি কিনতেছেন বা বেচতেছেন, আপনি কি ওই কোম্পানির সাথে গিয়ে সরাসরি তার শেয়ার কিনতেছেন? আপনি তো সেটা করতেছেন না। আপনি কি করতেছেন? একটা নির্দিষ্ট ব্রোকারের কাছে আপনি যাচ্ছেন, আপনার ফান্ডটা সেই ব্রোকারে থাকতেছে। ওই ব্রোকারকে আপনার যখন ইচ্ছা আপনার মার্কেটের শেয়ার ভ্যালু অনুযায়ী আপনি কিনতেছেন এবং সেল করতেছেন। মাঝখান থেকে ব্রোকার কি করতেছে? সে একটা কমিশন সে রাখতেছে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? সে একটা এই দুই পক্ষের লেনদেনের মধ্যে জি একটা জি, কিন্তু কমিশন আপনি রাখতেছে। হুম। কিন্তু তো আপনার এই স্লাইডে লেখা আছে কোন কমিশন নাই। কমিশন নাই, কোন কমিশন সেটা তো আপনাকে বুঝতে হবে। কোন কমিশন? কমিশন মানে হচ্ছে গিয়ে মনে করেন আপনি একটা যে মধ্যস্থতাকারী, ঠিক আছে? ওই কমিশন মানে মিডিল ম্যানের কোনো কমিশন নেই। এখন আপনি যদি এখানে ট্রেড করতে চান, বাংলাদেশি স্টক মার্কেটে ট্রেড করতে চান, ঠিক আছে? সে স্টক মার্কেটে ট্রেড করতে গেলে আপনার কি করতে হবে? আপনার একটা ব্রোকার হাউসে গিয়ে টাকা দিতে হবে না? টাকা দিতে হবে কিনা? টাকা না রাখলে জি আপনাকে আপনি জি, কোনো শেয়ার কিনতে পারবেন? হ্যাঁ, শেয়ার তো কিনতে অবশ্যই না। পারবেন না। আপনি দেখেন ওই যে স্টক এক্সচেঞ্জের শেয়ার যখন আপনি কিনতে যাবেন, তখন কিন্তু দেখবেন যে ব্রোকার যে লাভ হয়, ধরেন আপনার লাভ হয়েছে 10,000 টাকা, ঠিক আছে? ওদের একটা কিন্তু কমিশন থাকে, 1 না 2% একটা কমিশন ওরা রাখে, ব্রোকাররা, ঠিক আছে? এটা হচ্ছে যে এই যে আপনি টাকা রাখছেন, ওর সাথে লেনদেন করছেন, ট্রেডটারে আপনি 1 মাস হোল্ড করায় রাখছেন, আপনার পজিশনে সেল করেন নাই, ও একটা কি করে ওই এত দিনের জন্য সে একটা চার্জ কাটে। ন্যূনতম এক মনে করেন প্রতি 100 টাকা হয়তো বা 2 টাকা কাটে, এরকম আর কি, 1% এরকম কাটে, 2-3%। সেটা হচ্ছে ব্রোকার সে কাটতেছে, ঠিক আছে? তো এখানে আপনার, এখানে তো আপনার মনে করেন ওই রকম কোনো চার্জ নাই, এখানে চার্জ কোনটা আছে? ধরেন আপনি একটা ট্রেড দিছেন, ঠিক আছে? আপনার 15 দিন পর্যন্ত আপনার ট্রেডের কোনো প্রকার চার্জ সে কাটতেছে না। 15 দিন, 15 দিন হোল্ড করার পরে তখন সে একটা ন্যূনতম চার্জ কাটা শুরু করছে। এখন সেটা কিভাবে চার্জ কাটতেছে? সেটা হচ্ছে আপনি যে পরিমাণ ট্রেড মানে লট, এখানে আমরা পরে আসবো সেই লট ক্যালকুলেশন, যে কয়টা লট নিছেন ওই লটের উপরে একটা পার্সেন্টেজ কাটবে, ঠিক আছে? মনে করেন 0.01 সেন্টের জন্য 7 পয়সা কাটবে, 7 পয়সা ধরে নেন, ঠিক আছে? 7 থেকে 10 পয়সা মানে 10 পয়সা মানে ভাঙাইলে 11 টাকার মতো ধরেন, ঠিক আছে? এখন পার ডে আপনার 11 টাকা কাটবে। সেক্ষেত্রে 15 দিন পর্যন্ত আপনার কোনো প্রকার টাকা কাটবে না। আবার কিছু কিছু ব্রোকার আছে আপনি ট্রেড ধরে ঝোলায় রাখলে সে টাকা কাটা শুরু করবে, ঠিক আছে? এক একটা ব্রোকার এক এক ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে। আপনি কি বুঝতে পারছেন? স্যার জি, সমস্যা নেই। আচ্ছা, আর আপনি আপাতত ক্লাস নিয়ে কথা বললে ভালো হয়। যদি ক্লাসে বুঝা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা বললে ভালো হয়। আমরা ওগুলা কোশ্চেনে যাবো, ওগুলা যে চ্যাপ্টারে আছে ওগুলো আস্তে আস্তে আমরা যাবো। আচ্ছা, আরো কি কারো কোনো কোশ্চেন আছে? আহ যদি থাকে হ্যান্ড রাইজ করেন, অথবা ডাইরেক্ট কোশ্চেন করেন, অথবা আমরা শেষ দিয়ে দেবো যদি কারো কোনো কোশ্চেন না থাকে। কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে তাহলে আমরা ক্লাস শেষ দিয়ে দেবো এখানে। আচ্ছা, আমার ক্লাসটা বুঝছেন সবাই? ওকে, ক্যান্ডিডেটের পার্টটা সবাই হ্যাঁ বুঝছেন? বুঝতে পারছি। হ্যাঁ, আশা করি সবাই আর আশা করি বুঝতে সবাই বুঝতে পারছে, পারছেন, তার বুঝতে কারণে পারলেও কোশ্চেন হবে করতেছি না, না। আর এটা একটু প্র্যাকটিস করবেন, মার্কেট প্র্যাকটিস এগুলো করতে সব হবে। প্র্যাকটিস করবেন।
নাইলে কিন্তু এগুলো পারবেন না। ওকে এটা কম মনির ভাই, তাহলে হ্যাঁ, দুই হ্যাঁ একটা কথা বলে শেষ। হ্যাঁ দেন। আমাদের নেক্সট ক্লাস হবে আগামী বুধবার। তো সেম টাইমে ক্লাস হবে। যদি ক্লাস টাইম পরিবর্তন করা হয় গ্রুপে আগেই মেসেজ পাবেন। আর আমাদের প্রতিদিনের ক্লাস পাবলিক করা হবে ইউটিউবে, তবে একটু টাইম লাগবে আমাদের এগুলা পাবলিক করার জন্য। আপনাকে ধন্যবাদ জানাই। তো সবাই প্র্যাকটিস করুন, আর যে জায়গায় বুঝতে সমস্যা হয় আপনারা যে গ্রুপ থেকে জয়েন হয়েছেন সেই গ্রুপের অ্যাডমিনকে বলবেন, তারা আশা করি বুঝিয়ে দিবে। আর যদি না দিতে পারে তাহলে তো আমরা আছি, তো সমস্যা নেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।